ইউরোপ আলাদা করে বৈঠক করেছে, অনেকটা ধাক্কা খেয়ে তারা শেষ পর্যন্ত এই কাজটা করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে থেকেই বলছিলেন ন্যাটো নিয়ে, তিনি বলছেন ন্যাটো ব্যাপারে নানা অভিযোগ জানাচ্ছিলেন। তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনি মিউনিক নিরাপত্তা কাউন্সিলে গিয়ে ইউরোপের গণতন্ত্র নিয়ে পর্যন্ত প্রশ্ন তুলেছেন, যুদ্ধবিরতির প্রস্তাব জানাচ্ছে নানা কিছু। কিন্তু আমেরিকাকে বাদ দিয়ে শেষ পর্যন্ত কত দূর যাবে এই শান্তি আলোচনা? ট্রাম্পের ইগোকে ওনারা জানেন, তাকে তৈলমর্দন মতো করেছেন, তাকে খুশি করে কথাবার্তা বলার চেষ্টা করেছেন। প্রতিরক্ষার দিক থেকে, সামরিক দিক থেকে তারা রাশিয়ার সমকক্ষ নয়, যুক্তরাষ্ট্রের তো সমকক্ষ নাই। তাদের জনবল আছে, তাদের টেকনোলজি আছে, কিন্তু তাদের রাশিয়াকে ফেস করার জন্য সেই সক্ষমতা এখনো হয় নাই। এটা করতে হয়তো 10 বছর 15 বছর সময় লাগবে। মোটামুটি রাশিয়াকে ব্যস্ত রাখা হলো যাতে রাশিয়া সেন্ট্রাল এশিয়ার দিকে অন্যদিকে হাত বাড়াতে না পারে। ইউরোপ আলাদা করে বৈঠক করেছে, অনেকটা ধাক্কা খেয়ে তারা শেষ পর্যন্ত এই কাজটা করেছে। যদিও তারা অনেকেরই জানার কথা ছিল যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে থেকেই বলছিলেন ন্যাটো নিয়ে, তিনি বলছেন ন্যাটো ব্যাপারে নানা অভিযোগ জানাচ্ছিলেন। তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনি মিউনিক নিরাপত্তা কাউন্সিলে গিয়ে ইউরোপের গণতন্ত্র নিয়ে পর্যন্ত প্রশ্ন তুলেছেন। এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যথারীতি সবসময় ইউরোপের ডিফেন্স খাতে যে খরচ সেটি নিয়ে কথা বলছিলেন, যে ইউক্রেন এই সমস্যাটি ইউরোপের সমস্যা ছিল, কিন্তু এটি আমেরিকার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। আমেরিকার অর্থায়নে, আমেরিকার অস্ত্রে এতদিন যুদ্ধটি চলেছে, তাই তিনি এখন রিটার্ন চান। অর্থাৎ এতদিন তিনি এই যুদ্ধে আমেরিকা বিনিয়োগ করেছে, এখন বিনিয়োগের রিটার্ন তিনি চান। খনিজ সম্পদ নিয়ে একটি চুক্তি করতে গিয়েছিলেন, শেষ পর্যন্ত সবকিছু ভেস্তে গেছে। এক ধরনের যেটিকে নজিরবিহীন বলা হচ্ছে, যে এ ধরনের ঘটনা কোনো ডিপ্লোমেসিতে এর আগে হয়নি। আমরা সবাই দেখেছি, আপনিও দেখেছেন নিঃসন্দেহে শুক্রবার কি ঘটেছে। তার প্রেক্ষিতে ইউরোপের নেতারা বৈঠক করেছে, তারা এখন আত্মনির্ভরশীল হওয়ার কথা বলছে, কতটা সম্ভব হবে এবং এই আলোচনাটা আসলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। এখন ইউরোপ তো বলছে তারা নিজেরা 1 মাসের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব জানাচ্ছে নানা কিছু, কিন্তু আমেরিকাকে বাদ দিয়ে শেষ পর্যন্ত কত দূর যাবে এই শান্তি আলোচনা? আপাতত সেরকম যাবে না। এখন যেটা মনে হচ্ছে, প্রথম কথা হচ্ছে 1 মাসের যেটা বললেন সেটা ফ্রান্সের প্রেসিডেন্ট মাখো প্রস্তাব করেছেন যে আপাতত 1 মাসের একটা যুদ্ধবিরতি, তাও একেবারে সার্বিক যুদ্ধবিরতি না, সীমিত যুদ্ধবিরতি। যাই হোক, সেটার কথা উনি বলেছেন এক, এবং তারপর সেটাকে ভিত্তি করে, সেটাকে উপজীব্য করে ফার্দার এটা এক্সটেন্ড করা এবং শান্তি চুক্তিতে উপনীত হওয়া, ওই যুদ্ধ শেষ করে দেওয়ার জন্য উপনীত হওয়া। সেটার জন্য ইউরোপীয় নেতারা আপাত দৃষ্টিতে এটা বুঝতে পারছেন। এবং যেটা বলা হচ্ছে যে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে মিটিং এর কথা, যেটাকে ডিজাস্টার ঘটনা বলে উল্লেখ করা হচ্ছে, অনেকেই দুই পক্ষকে সমালোচনা করছেন। সেইটার পরিপ্রেক্ষিতে একেবারে নাড়া দিয়েছে ইউরোপিয়ান দেশগুলোকে। সেই জন্য তড়িঘড়ি করে ব্রিটেনের প্রধানমন্ত্রী একটা ইউরোপিয়ান দেশগুলোর সামিট ডেকেছিলেন। সেখানে ইউরোপের সব গুরুত্বপূর্ণ দেশের, অনেকগুলো দেশের প্রধানরা এসেছিলেন, কয়েকটি দেশের প্রেসিডেন্ট, কয়েকটি দেশের প্রধানমন্ত্রী এসছেন, ইউরোপিয়ান কমিশনের চিফ ছিলেন, ইউরোপিয়ান কমিশন চিফ এবং ন্যাটোর প্রতিনিধি এসেছিলেন। তো ফলে একটা খুব গুরুত্বপূর্ণ মিটিং সেখানে হয়েছে, এবং তারা সবকিছু জানেনও এবং স্টাডি করে তারা এইটাতে উপনীত হয়েছেন যে 4 দফা প্রস্তাব উত্থাপন করেছেন। এইটার সম্পর্কে ওই মিটিং শুরু হওয়ার আগে এবং পরে মিলিস স্টারমার এবং সম্ভবত ম্যাকো প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার লোকজনের সাথে কথাবার্তা বলেছেন। তাকে ফ্রান্সের প্রেসিডেন্ট এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী যখন এখানে আসেন, দুইজনই ট্রাম্পের ইগোকে ওনারা জানেন, তাকে তৈলমর্দন মতো করেছেন, তাকে খুশি করে কথাবার্তা বলার চেষ্টা করেছেন। তার সাথে যখন দ্বিমত প্রকাশ করেছেন মাকো, তারপরও তিনি খুব ভদ্রভাবে, সংযতভাবে সেটা কথাবার্তা বলেছেন। কিন্তু তার সম্পর্কে তাদের ধারণা আছে যে তিনি খেপে গেলে কি হতে পারে। একটা খেপে গেলে দুটো দিক আছে। একটা হচ্ছে যে পুরো ইউরোপের এই যে গত 80 বছর পর্যন্ত তৃতীয় মহাযুদ্ধ শেষ হওয়ার পর থেকে ইউরোপের ডিফেন্সের জন্য ন্যাটোর মাধ্যমে, ন্যাটোটা স্থায়ী একটা নিরাপত্তা দিয়ে এসছে
রাশিয়ার বিরুদ্ধে তাদেরকে। ফলে এখন প্রথম সোভিয়েত ইউনিয়ন, তারপর রাশিয়ার বিরুদ্ধে। এখন যুক্তরাষ্ট্রই প্রকৃতপক্ষে রাশিয়াকে মোকাবিলা করার জন্য রাশিয়ার চাইতেও আরো পাওয়ারফুল শক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র। দুঃখজনকভাবে ইউরোপও বিশাল একটা মহাদেশ, তাদের ইকোনমি বিশাল, পৃথিবীর তৃতীয় বৃহত্তম বাজার তারা, কিন্তু আনফর্চুনেটলি মানে প্রতিরক্ষার দিক থেকে, সামরিক দিক থেকে তারা রাশিয়ার সমকক্ষ নয়, যুক্তরাষ্ট্রের তো সমকক্ষ নাই। ফলে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ছাড়া মানে ইউরোপের কোনো একটা দেশে যদি রাশিয়া আক্রমণ করে, মানে তারা সবাই মিলে যে সেটাকে মোকাবিলা করতে অনেক হিমশিম খেতে হবে, হেরেও যেতে পারে তারা। একটা দেশ একটা এলাকা হঠাৎ মানে রাশিয়া দখল করেও নিতে পারে। কিন্তু রাশিয়ার জন্য এবারে ইউক্রেনের যুদ্ধটা একটা শিক্ষা হয়েছে। ইউক্রেন কোনো একটা মিলিটারি পাওয়ার না, কিন্তু সেই ইউক্রেনে তারা ভেবেছিল প্রথমেই রাজধানী দখল করে নেবে, কিয়েভ দখল করতে পারেনি আকস্মিক আক্রমণ করা সত্ত্বেও। তখন তারা পশ্চিমারা তাদেরকে আগে থেকে অস্ত্র দেয়নি, এবং মানে ইউক্রেনের বা উক্রেন সম্ভবত উচ্চারণটা প্রকৃত, উক্রেনের লক্ষ লক্ষ লোক মারা গেছে, লক্ষ লক্ষ লোক রাশিয়ার মারা গেছে, লক্ষ লক্ষ সৈন্য মারা গেছে। এই যে তাদের মারা গেল, তাদের অস্ত্র, বিপুল পরিমাণ অস্ত্র তাদের খরচা হয়ে গেছে, তারপর নতুন ভাবে আরো জোরে সোরে তারা উৎপাদন করছে। এটাতে তারা নর্থ কোরিয়া থেকে, উত্তর কোরিয়া থেকে অস্ত্র আমদানি করছে, উত্তর কোরিয়ায় জনবল আমদানি করছে, মানে ইরান থেকে তারা কিছু অস্ত্র নিতে বাধ্য হয়েছে। ফলে তারাও একটা ধাক্কা খেয়েছে। তো এটা একটা দিক। বলে একবারে ইউরোপ অসহায় অবস্থায় পড়েছে ঠিক তা না, কিন্তু তারা এই আটলান্টিক মানে যে চুক্তি, যে নিরাপত্তা চুক্তি, ন্যাটো, এটাকে শেষ করে দিতে চায় না। এখনো তারা যুক্তরাষ্ট্রকে তারা ভাবছে যে আর মাত্র 4 বছর ধরা যাক, ইনি প্রেসিডেন্ট আছেন, এরপর ইনি নাও থাকতে পারেন, এবং তার মতো আরেকজন লোক আমেরিকার প্রেসিডেন্ট কত দশক পরে হবে তার ঠিক নেই। ফলে মোটামুটি ভাবে তাকে প্ল্যাকেট করে, তেল দিয়ে তার ইগোকে মানে শান্ত করে যদি এই চুক্তিটা বহাল রাখা যায়, তাহলে ইউরোপিয়ান দেশগুলো যেই পরিমাণে, যদি যুক্তরাষ্ট্র নিজেদেরকে প্রত্যাহার করে নিয়ে তাদের সমর্থন থেকে, তাহলে ইউরোপকে এখন তারা 2.5% মতো অ্যাভারেজ করছে। যুক্তরাজ্য বলছে তারা 3% পর্যন্ত তাদের জিডিপিতে যাবে, ইউরোপিয়ান অন্য দেশগুলো 2.5% বা তারও কম এভারেজ। ইউরোপ কখনো আমেরিকার সমান শক্তিতে, অস্ত্রে, অর্থনীতিতে সেই নিশ্চয়তা দিতে পারবে না যে রাশিয়াকে তারা ঠেকিয়ে রাখতে পারবে। নানা বিশ্লেষণ থেকে বলা হচ্ছে যে ইউরোপের জনসংখ্যার কথা যদি বলা হয় 5 বিলিয়ন, এবং যদি জার্মানির কথা বলা হয় যে জার্মানি প্রযুক্তিগতভাবে অস্ত্র তৈরিতে সক্ষম, বেশ এগিয়ে আছে। তার সঙ্গে যদি জাপান, তাইওয়ানকে যুক্ত করা যায়, দক্ষিণ কোরিয়াকে যুক্ত করা যায় ইউরোপের প্রক্রিয়ার সঙ্গে, এবং একই দিকে ফ্রান্স এবং ব্রিটেনের পারমাণবিক অস্ত্র আছে। সবকিছু মিলে তারা চাইলে তাদের অর্থনীতিকে যদি মনে করে যে না, আমরা আসলে এই ইউক্রেন ইস্যুতে আমেরিকাকে বাদ দিয়ে করব এই দিক দিয়ে, যে আমরা হয়তো যুদ্ধটা রাশিয়াকে অফার করব বন্ধ করার জন্য, তারা বন্ধ করলে করলো, না হয় আমরা অস্ত্র দিয়ে যাব, অব্যাহত রাখবো ইউক্রেনকে সহায়তা। শেষ পর্যন্ত কি ইউরোপ এখন অনেকেই ফিল করছে, বিশেষ করে আমি যদি একটু পড়ে শুনে আপনাকে, ইতিহাসবিদ টিমোথি স্নাইডার তিনি বলছিলেন যে আমেরিকা কি ভাবছে সেটি নয়, বরং ইউরোপ কি করতে পারে সেটি 2025 সালের সবচেয়ে বড় আলোচনার বিষয়। ট্রাম্পের নীতি শুধু অল্প সময়ের জন্য কাজে দেবে, কারণ কেউ আমেরিকার বিরুদ্ধে যাবে না, কিন্তু ভবিষ্যতে আমেরিকা সরকারের ভাঙন, অকারণ শুল্ক আর মিত্রদের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ায় মারাত্মক ক্ষতি করবে। আপনার কাছে কি মনে হয় যে ইউরোপ ভিন্ন পথে চলার যে একটা প্রক্রিয়া শুরু করেছে, শেষ পর্যন্ত তারা সেটি ধরে রাখতে পারবে কিনা? থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মহমদুল্লাহ ভাইয়ের অ্যানালাইসিস আমি শুনলাম। এটা থ্যাংক ইউ ভেরি মাচ ফর ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা খুবই কমপ্লিকেটেড ব্যাপার। আপনি যে ইউরোপকে দেখছেন যে আমেরিকার সাথে ন্যাটোর আন্ডারে একটা শক্তি হিসাবে আমেরিকার ডিফেন্স আমব্রেলার মধ্যে আছে, সেই ইউরোপ কিন্তু সেই এক ইউরোপ না। আপনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আগে দেখেন, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আর দেখেন, এখানে ডিফারেন্ট এথনিক গ্রুপ আছে, ডিফারেন্ট কান্ট্রি আছে। এই যে ইউনিটিটা আমেরিকার জন্য ছিল। আপনি আজকে যদি আপনার যত কথাই তারা বলুক, আমেরিকা যদি ন্যাটো থেকে উইথড্র করে চলে আসে,
তখন আপনি গেমটা দেখবেন। আমেরিকার সোলজার যদি চলে আসে তখন দেখবেন জার্মানের সাথে পোল্যান্ডের রিলেশন কি, জার্মানের সাথে চেকোস্লোভাকিয়ার রিলেশন কি, ফ্রান্সের সাথে কার কি সম্পর্ক। ইন্টারনাল যে ইস্যুগুলো হবে, এই ইন্টারনাল ইস্যুগুলোকে আমেরিকা ধরে রাখছে। সুতরাং আমি মনে করি হ্যাঁ, তাদের জনবল আছে, তাদের টেকনোলজি আছে, কিন্তু তাদের রাশিয়াকে ফেস করার জন্য সেই সক্ষমতা এখনো হয় নাই। এটা করতে হয়তো 10 বছর 15 বছর সময় লাগবে। কারণ তারা ধরেই নিয়েছে যে এতদিন যে আমেরিকা তাদেরকে প্রোটেকশন দিবে, সুতরাং তারা ডিফেন্সে খরচ কম করে সেই টাকাটা তাদের ইকোনমিতে ইনভেস্ট করছে। যে ইনভেস্টটা আমরাও করতে পারতাম, আমেরিকাও করতে পারতো আমেরিকাতে ডিফেন্সে এত খরচ না করে। এবং সেই জিনিসটা আমার মনে হয় সেই জিনিসটা ওইভাবে থাকবে বলে আমার মনে হয় না। তবে আরেকটা কথা, এখানে আমরা এবং আপনার এটা থাকবে কেন? রাশিয়ার সাথে পারপিচুয়াল যুদ্ধে ইউরোপকে জড়াতে হবে কেন? এই যুদ্ধ, ইউক্রেন যুদ্ধের আগে আপনারা দেখেন জার্মানির সাথে ফ্রান্সের কি সম্পর্ক, অত্যন্ত ভালো সম্পর্ক। মানে ওদের অয়েল কিনা, ওদের গ্যাস কিনা, নর্থ যে পাইপ লাইন করা, তাদের একটা ভালোই সম্পর্ক ছিল। এই ইউক্রেন দিয়া এই সম্পর্ক তাদের খারাপ হলো। এবং এই জিনিসটা শুরু হয়েছে 2014 এবং তার আগ থেকে, যে ইউক্রেনকে ন্যাটোতে নিয়ে আসা। আমরা ওই যুক্তিতে এখন আর যাবো না, ওটা কিন্তু ঠিক যুক্তি হয়নি। আমরা যেরকম কিউবান ক্রাইসিসকে আমরা সমর্থন করি নাই, সেইভাবে রাশিয়াকে একটা ছাড় দেওয়া দরকার। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমি একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসেবে আমার তো অধিকার আছে, অফকোর্স এটা তো একদম সত্যিকার কথা, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা তো দেখি এটা সব সময় এরকম কাজে লাগে না। আর 2 নম্বর হলো আপনার প্রাইম মিনিস্টার অফ ইউকে যে কাজটা করেছে, ইউকে এবং ইউনাইটেড স্টেটস, আমি মনে করি ইউকের 100% ফ্রি ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি নাই। ইউকের ফরেন পলিসি ইজ অ্যালাইন্ড উইথ আমেরিকান ফরেন পলিসি। উই আর জয়েন্ট বাই দি হিপ। সুতরাং প্রাইম মিনিস্টার স্টারমার যে জিনিসটা করেছে, আমার মনে হয় না সে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্টলি করেছে। তার সাথে একটা কনসালটেশন হয়তো হোয়াইট হাউসে হয়েছে সেই পরিপ্রেক্ষিতে। এবং এই আলোচনাটা আপনারা দেখতে পাচ্ছেন যে একমাত্র ব্রিটেনই কমিটমেন্ট করেছে লোন দেওয়ার জন্য 1 বিলিয়ন 2 বিলিয়ন অলমোস্ট, জি হ্যাঁ, লোন দেওয়ার জন্য লোন, কিন্তু অন্যরা কেউ কোনো কমিটমেন্ট করে না, রাইট? আর রাশিয়া এখান থেকে বলেছে যে ইউরোপিয়ান কোন সোলজারকে যে হিসাবে, নিরাপত্তা হিসাবে তারা ওখানে দেখতে চান। ওটা অবশ্যই একটা নেগোসিয়েশনের ব্যাপার হবে। এবং ইউরোপ বলছেও যে আমরা যদি এখানে যাইও, কিন্তু এয়ার ডিফেন্সটা কিন্তু আমেরিকাকে দিতে হবে। সে এই জিনিসগুলো আমাদের বিচার করতে হবে। যুদ্ধটা তাহলে এখানে শুরু হলো কেন? যুদ্ধ যদি না হয়, যুদ্ধ হলে বড় বড় ইকোনমিগুলো যুদ্ধতে থ্রাইভ করে। কারণ হলো যুদ্ধে যে অস্ত্র তৈরি করে, যে ফ্যাক্টরিগুলা, যে ইন্ডাস্ট্রিগুলো, ওরা মানি মেক করে। যুদ্ধ করে না আপনি আর মাহমুদুল্লাহ ভাই, অস্ত্রটা সাপ্লাই দিব কিন্তু আমি। যুদ্ধটা করতেছেন আপনারা, টাকাটা কিন্তু আমার কাছে ইভেন্চুয়ালি ফিরে আসবে, রাইট? এই জিনিসটা আর কি আমি। এবং এর আগে আমাদের যে 2টা মাহমুদুল্লাহ ভাই একটু বলেছিলেন যে ওই 2টা কোল্ড ওয়ারের পরে যে এই ট্রেন্ডটা, যে রাশিয়াকে এবং চায়নাকে কন্টেইন করতে হবে। রাশিয়াকে কন্টেইন করার জন্য এটা একটা বড় একটা অস্ত্র হলো ইউক্রেন, যার জন্য আমরা পুক করেছি ইউক্রেনকে ন্যাটোতে আসার জন্য। যুদ্ধটা কিন্তু ওই কারণে, যুদ্ধটা কিন্তু এই জিনিসটা বুঝতে হবে আমাদের দর্শকদের। সো এতে করে যুদ্ধটা চলুক, মরুক ইউক্রেনেররা, মরুক রাশিয়ারা, কিন্তু রাশিয়াকে তো উইক করা হবে। এবং যুদ্ধটা চলতে থাকলে আমরা অস্ত্র বিক্রি করবো। মোটামুটি রাশিয়াকে ব্যস্ত রাখা হলো, যাতে রাশিয়া সেন্ট্রাল এশিয়ার দিকে অন্যদিকে হাত বাড়াতে না পারে। বুঝতে পারছেন? 1। 2 নম্বর, ওইদিকে তাইওয়ানকে দিয়ে চায়নাকে কন্টেইন করা, একটা টেনশন ক্রিয়েট করে একটা রাখা, যাতে চায়না ফুল ফ্লেজেড যে ওয়ার্ল্ডে যেভাবে ইকোনমিক স্প্রেড করতেছে ওটা যেন করতে না পারে। মিলিটারিতে যেন অনেক খরচ করে, খরচ করলে তো ডেভেলপমেন্টে কম খরচ করতে হবে। এগুলা ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি। আপনার ন্যাশনালিস্টিক হলে আপনি ওইভাবে আপনি করবেন। এবং সেভাবে আমি মনে করি যে ইউরোপ এখনো তৈরি না ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য। এবং আমেরিকা, মাইনাস আমেরিকা ইন ইউরোপ, I don't see a peaceful Europe. It can have spreaded like anything. আপনি দেখলেন ইভেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ইউকে চলে গেছে, কারণ ইউকে থাকতে পারে না, সেখানে অন্য দেশের একটা ইনস্টিগেটর ছিল। তো এটা আমি মনে করি ইট ইজ নট ইজি ফর দেম। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।